ওয়ার্ক পাওয়ার এনার্জি সিরিজের প্রথম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ বলেছে নিচের কোনটি শক্তি পি, তড়িৎ প্রবাহ আই, রোধ আর এবং বিভব পার্থক্য ভি এর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ভুল। তো দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট হয়, আবার পাওয়ার ইজ ইকুয়াল টু কী হয়, ভি স্কোয়ার বাই আর। এই ভি স্কোয়ার বাই আর এই ফর্মুলাটা আমরা ইউজ করি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। আবার পাওয়ার ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, এই আই স্কোয়ার ইন্টু আর এই সূত্রটা আমরা ইউজ করি সিরিজ সার্কিটের ক্ষেত্রে। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, বা পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা পাওয়ার ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, এই তিনটেই হয়। এবার আমাদের সূত্র যদি ট্যালি করি, অপশান এ কারেক্ট, অপশান বি কারেক্ট, ঠিক আছে, অপশান সি কিন্তু কারেক্ট না, কেন আই স্কোয়ার ইন্টু আর হবে, এখানে আই স্কোয়ার বাই আর আছে, আর পি ইন্টু পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, তাহলে তিনটে কারেক্ট। তাহলে ভুল হচ্ছে অপশান সি, তাহলে এটাই উত্তর হবে। কেননা তোমাদেরকে বলেছে নিচের কোনটি শক্তি, তড়িৎ প্রবাহ, রোধ, শক্তি বলতে এখানে পাওয়ার, শক্তি বলতে এখানে কি পাওয়ার বা বিদ্যুৎ, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে, অপশান সি হবে। নেক্সট, বৈদ্যুতিক মোটরের শক্তির রূপান্তরের ধরন কোনটি, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক শক্তি কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে। তাহলে দেখো, বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। অপশান ডি উত্তর হবে যে বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এবার তোমাদেরকে যদি বলা হতো ডায়নামো, ঠিক আছে, ডায়নামো কী করে, ডায়নামো কিন্তু এর উল্টোটা করে, এ কী করে, যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। যদি বলতো ডায়নামো কী করে, ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতো, কিন্তু এখানে বলেছে বৈদ্যুতিক মোটর কী করে, বৈদ্যুতিক মোটর কিন্তু তোমার বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এবং একটা জিনিস মনে রাখবা, এই যে ডায়নামো বা জেনারেটর, বৈদ্যুতিক মোটর, ট্রান্সফরমার, এরা কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের উপরে বেস করে কাজ করে। এবং বৈদ্যুতিক মোটর থেকে আমরা কি পাই, শক্তি পাই বা বল পাই। এই বলের দিক নির্ধারণ করার জন্য কিন্তু আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ব্যবহার করি বলের দিক পাওয়ার জন্য। এবং বৈদ্যুতিক জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ পাই, সেই বিদ্যুতের ডিরেকশান পাওয়ার জন্য কিন্তু আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ করি। জেনারেটরের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক পাওয়ার জন্য, মোটরের ক্ষেত্রে বলের দিক পাওয়ার জন্য আমরা লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড রুল ইউজ করছি, ঠিক আছে। কিন্তু এরা কাজ করছে কোন সূত্রের উপরে ভিত্তি করে, এরা কাজ করছে কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে বেস করে। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু গোলমাল করো না। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক গিজার। বৈদ্যুতিক গিজার কি করে, বৈদ্যুতিক গিজার বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে, বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কি বৈদ্যুতিক গিজার। বৈদ্যুতিক গিজারের সাথে ইলেকট্রিক্যাল আয়রন, যেটা আমরা জামাকাপড় ইস্ত্রি করার জন্য যে আয়রন ইউজ করি, ওরাও কি করে, বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। আচ্ছা, ভারতে প্রচলিত ঘরোয়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি। তো আমাদের এই যে ঘরোয়া যে ভোল্টেজ, এটা হচ্ছে হয় 220 ভোল্ট এবং এর হার্জ বা কত ফ্রিকোয়েন্সি হয় 50 হার্জ। এবার এই প্রসঙ্গে তোমাদের একটা কোশ্চেন আসে, ধরে নাও একটা ফ্রিকোয়েন্সি এই যে এইখান থেকে এই পর্যন্ত গেল, তাহলে একটা ফ্রিকোয়েন্সি কমপ্লিট হলো। তাহলে একটা ফ্রিকোয়েন্সি কতবার ডিরেকশান চেঞ্জ করছে, দুবার ডিরেকশান চেঞ্জ করছে। তাহলে 50 হার্জ ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে কতবার ডিরেকশান চেঞ্জ করবে, 100 বার ডিরেকশান চেঞ্জ করবে। এইটা কিন্তু পরীক্ষায় আসে যে একটা 50 হার্জ ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে কতবার ডিরেকশান চেঞ্জ করবে। একটা 50 হার্জ ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে কিন্তু 100 বার তার ডিরেকশান চেঞ্জ করবে। নেক্সট কোশ্চেন, একটি বৈদ্যুতিক বর্তনীতে তাপ শক্তি কোনটির সাথে সরাসরি অনুপাতে থাকে। তাহলে তাপ শক্তি সরাসরি কোনটার সাথে অনুপাতে থাকে, দেখো রোধের সাথে সরাসরি অনুপাতে। একটি বৈদ্যুতিক বর্তনীতে তাপ শক্তি কোনটির সাথে সরাসরি অনুপাতে থাকে, তাহলে রোধের সাথে সরাসরি অনুপাতে থাকে তাপ শক্তিটা। দেখো আমি তোমাদেরকে বলি যে একটা বৈদ্যুতিক সার্কিটে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, এই তাপ ইজ ইকুয়াল টু কি, তাপ ইজ ইকুয়াল টু কিন্তু পাওয়ার ইন্টু টাইম। এটা মনে রাখবা যে উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু কি, উৎপন্ন তাপ হচ্ছে পাওয়ার ইন্টু টাইম। এবার উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু পাওয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, আই স্কোয়ার আর লিখতে পারি তো, ইন্টু টি লিখতে পারি তো, হ্যাঁ। পাওয়ার ইজ ইকুয়াল টু কি, আই স্কোয়ার আর, এটা কি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে পরে একটা বৈদ্যুতিক বর্তনীতে তাপ শক্তি কোনটির সাথে সরাসরি অনুপাতে থাকে,
সরাসরি অনুপাতে থাকে কিন্তু হচ্ছে রোধের সাথে সরাসরি অনুপাতে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রোধের 1 কুলম চার্জ 1 সেকেন্ডে ভি বিভব প্রভেদ পার্থক্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে শক্তি ইনপুট কত? তা তোমাদের একটা জিনিস বলি, দেখো শোনো, পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি কি, পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট আমরা জানি, তাই তো। আবার চার্জ, বৈদ্যুতিক চার্জ ইজ ইকুয়াল টু, যদি কিউ লিখি, বৈদ্যুতিক চার্জ ইজ ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি, তড়িৎ প্রবাহ ইন্টু সময়, হ্যাঁ কি না, তড়িৎ প্রবাহ ইন্টু সময় হলো। তাহলে আই ইজ ইকুয়াল টু কী হলো, চার্জ বাই টাইম হয়ে গেল। এবার এখানে কি করবো, আমরা আই এর ভ্যালু বসাবো। তাহলে আই এর ভ্যালু বসালে কী হলো, ভি, আই এর জায়গায় লিখবো কি, কিউ বাই টি, হ্যাঁ কি না। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, ভি কিউ বাই টি। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ভি কিউ বাই টি, এটা কত নাম্বার অপশানে দেখতে পাচ্ছি আমরা, অপশান সি। তাহলে অপশান সি উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে রোধ রেজিস্ট্যান্সের সূত্র কোনটি? তাহলে দেখো, রেজিস্ট্যান্সের সূত্র কি জানতে গেলে এটাকে আমরা একটু ডিটেলে জানবো। সেটা হচ্ছে, আমরা জানি ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। আই ইজ ইকুয়াল টু আর ইন্টু, যেমন চার্জ ইজ ইকুয়াল টু, যদি চার্জ ইজ ইকুয়াল টু কি, কারেন্ট ইন্টু টাইম, ঠিক একইভাবে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি, কার্য বাই চার্জ। আমরা জানি ইলেকট্রিক্যাল যখন আমরা পড়বো দেখতে পাবো যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক বাই চার্জ, হ্যাঁ কি না। তাহলে ভোল্টেজ ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই চার্জ হলো। আবার আমরা আর একটা সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাই না, ওহমের সূত্র জানি তো, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই তো, আই ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু কি, ভি বাই আই। এবার ভি এর ভ্যালু কি, ডব্লিউ বাই কিউ, তাই তো। তাহলে ডব্লিউ বাই কিউ কার জায়গায় লিখবো, ভি এর জায়গায় লিখবো। তাহলে আর ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, ডব্লিউ বাই আই ইন্টু কিউ হলো। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, কাজ, ডব্লিউ ইজ ইকুয়াল টু হলো কাজ, আর আই ইজ ইকুয়াল টু কি, কারেন্ট, আর কিউ ইজ ইকুয়াল টু কি, চার্জ। তাহলে রোধ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কাজ বাই চার্জ ইন্টু কারেন্ট হলো। তাহলে অপশান বি আমাদের কারেক্ট উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে যে কোন হারে বৈদ্যুতিক শক্তি ব্যয় হয় তাকে কি বলা হয়, মানে তাকে বলা হয়, মানে কোন হারে বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়, মানে এর ওয়াটেজ ভ্যালু, এটাকে কি বলা হয়, বৈদ্যুতিক শক্তি বলা হয়। যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস তার উপরে দেখবা কত ওয়াটের লেখা থাকে। ধরে নাও একটা পাখা কত ওয়াটের, 80 ওয়াট, তার মানে 1 ঘন্টা চললে 80 ওয়াট কারেন্ট কনজাম্পশন হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে টেলিফোন কত সালে আবিষ্কার হয়? তো টেলিফোন আবিষ্কার হয় কিন্তু 1876 সাল। তাহলে অপশান বি কারেক্ট আনসার হবে। নেক্সট হচ্ছে বায়ু টারবাইনে কোন ধরনের শক্তি ব্যবহার করা হয়? তো বায়ু টারবাইন বা বায়ু কল যেটা, সেখানে গতি শক্তিকে ব্যবহার করা হয়। এবং বায়ু টারবাইন যে সমস্ত জায়গায় 12 থেকে 15 কিলোমিটার পার আওয়ার গতিতে হাওয়া বয়, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এই বায়ু কলগুলোকে ইনস্টল করা হয়। কেন, বায়ু কী করবে, ওই টারবাইনের চাকাকে ঘোরাবে তো। তাহলে যেখানে বায়ুর প্রবাহ প্রতি ঘন্টায় 12 থেকে 15 কিলোমিটার প্রতি আওয়ার হিসাবে থাকবে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই বায়ু কলগুলোকে বসানো হয়। নেক্সট কোশ্চেন, অতি সনক তরঙ্গ সঙ্গে সম্পর্কে নিচের কোনটি ভুল? দেখো, অতি সনক বলতে এখানে আল্ট্রাসাউন্ড ওয়েভের কথা বলা হয়েছে। তাহলে আল্ট্রাসাউন্ড ওয়েভের সাথে এটা কোনটা ভুল? ঠিক আছে, তো একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ। যদি জিজ্ঞাসা করা হয় সাউন্ড ওয়েভ ক রকমের হয়, তো সাউন্ড ওয়েভ হচ্ছে কিন্তু 3 রকমের হয়। একটা হচ্ছে ইনফ্রাসনিক, এই ইনফ্রাসনিক যে সাউন্ড ওয়েভ সেটা হচ্ছে কি 20 হার্টজ পর্যন্ত হয়। ঠিক আছে, তারপরে কি হয়, ইনফ্রাসনিকের পরে হয় সনিকের ফ্রিকোয়েন্সি হার্টজ কত হয়, 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ, তাই তো, 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। আর একটা কী হয়, আর একটা হয় হচ্ছে আল্ট্রাসনিক, তাই তো। এই আল্ট্রাসনিকের ক্ষেত্রে হার্টজ কত হয়, অ্যাবভ 20 কিলো হার্টজ, তাই তো। এই যে ইনফ্রাসনিক, সনিক এবং আল্ট্রাসনিক 3 রকমের হয়। আচ্ছা, সাউন্ড ওয়েভ 3 টাইপসের হয়।
এবং এর সাথে তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, সেটা মনে রাখবা, সেটা হচ্ছে আরেকটা জিনিস হয় ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার হচ্ছে অবজেক্টের ভেলোসিটি এবং সাউন্ডের ভেলোসিটির যে রেশিও, সেটাকেই বলা হয় ম্যাক নাম্বার। কোনো বস্তুর ভেলোসিটি যদি শব্দের গতিবেগের থেকে কম হয় তাহলে সেই গতিবেগকে কি বলা হয়? সাবসনিক বলা হয়। কোনো বস্তুর গতিবেগ যদি শব্দের গতিবেগের সমান হয় তাকে বলা হয় সনিক ভেলোসিটি। যদি কোনো বস্তুর গতিবেগ শব্দের গতিবেগের 1 থেকে 5 গুণের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় সুপারসনিক ভেলোসিটি। যদি কোনো বস্তুর গতিবেগ শব্দের গতিবেগের 5 গুণের তুলনায় বেশি থাকে তাহলে সেই গতিবেগকে কি বলা হয়? হাইপারসনিক ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এখানে বলেছে অতিসনক বা আল্ট্রাসাউন্ড সম্পর্কে নিচের কোনটি ভুল। একটা জিনিস মনে রাখবা, আল্ট্রাসাউন্ড প্রডিউস করে কি, যে বাদুড় এরা সব আল্ট্রাসাউন্ড প্রডিউস করে কি করে? দিক জানতে পারে। এরা যে সাউন্ডটা প্রডিউস করে এরা যে কোনো সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে তাদের কাছে ফিরে আসে বলেই তো তারা বুঝতে পারে। তাহলে আল্ট্রাসাউন্ড যে কোনো রিফ্লেক্টিং সারফেস থেকে রিফ্লেক্ট হতে পারে। তাহলে কিন্তু এখানে বলেছে আল্ট্রাসাউন্ড সম্পর্কে নিচের কোনটি ভুল। ভুল হচ্ছে এটাই যে এগুলি বিকৃত স্থান থেকে প্রতিফলিত হতে পারে না, মানে যার সারফেস রাফ সেখান থেকে প্রতিফলিত হতে পারে না। কথাটা ভুল, কারণ কি এরা বিকৃত সারফেস বা রাফ সারফেস থেকেও কিন্তু প্রতিফলিত হতে পারে। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে বলেছে যে নিচের কোনটি ভৌত রাশি। এখানে ভৌত রাশি হবে না, এটা হবে হচ্ছে ভেক্টর। নিচের কোনটি ভেক্টর রাশি না। ঠিক আছে, তো ভেক্টর মানে ভেক্টর না কে কোনটা? দেখো ত্বরণ একটা ভেক্টর, কারণ ত্বরণের কি মানের সাথে ডিরেকশনও আছে। ঠিক আছে, টর্ক একটা ভেক্টর। স্থানচ্যুতি মানে এখানে ডিসপ্লেসমেন্ট, স্থানচ্যুতি মানে ডিসপ্লেসমেন্ট, টর্ক মানে হচ্ছে মোচড়, ডিসপ্লেসমেন্ট মানে স্থানচ্যুতি। এই ডিসপ্লেসমেন্টও কি একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর একটা ডিরেকশন আছে। ডিস্টেন্স কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না, কিন্তু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে পরে ত্বরণ, টর্ক, ডিসপ্লেসমেন্ট এরা সবাই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি না কে? ভেক্টর কোয়ান্টিটি না হচ্ছে তোমার শক্তি, তাই তো? শক্তি মানে কি? কার্য করার যে সামর্থ্য তাকে বলা হয় শক্তি। এবং এই শক্তি ক রকমের হয়? শক্তি হয় দু রকমের, একটা হয় কাইনেটিক এনার্জি আর একটা হয় কি পোটেনশিয়াল এনার্জি, তাই তো? শক্তি ক রকমের হয়? শক্তি হয় দু রকমের, একটা হয় কাইনেটিক এনার্জি এবং অপরটা হয় পোটেনশিয়াল এনার্জি। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14তে আচ্ছা দেখো 14তে কি বলেছে। বলেছে নিচের কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করে। তো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হচ্ছে ডায়নামো। যদি এর উল্টোটা বলতো যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে তাহলে হতো বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, আর যদি বৈদ্যুতিক মোটর কোন প্রিন্সিপালে কাজ করে তাহলে কি উত্তর হতো? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। যদি বলতো বৈদ্যুতিক মোটরের বলের দিক পাওয়া যায় তাহলে হতো আমরা ফ্লেমিং কি হতো? ফ্যারাডেস লেফট হ্যান্ড রুল। আর যদি বলতো জেনারেটরের ডিরেকশন পাচ্ছি তাহলে কোন সূত্র হতো? রাইট হ্যান্ড রুল। ঠিক আছে, আচ্ছা জেনারেটরে উৎপন্ন বিদ্যুতের দিক। নেক্সট হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশক্তি কিসের উপর নির্ভর করে। আচ্ছা এই যে গ্যাস হচ্ছে পদার্থের একটা অবস্থা। যদি বলা হয় পদার্থের কটা অবস্থা তাহলে কি বলবা? কি কি? কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা, বোস আইনস্টাইন, তাই তো? এবার গ্যাসের অণুগুলির গতিশক্তি কিসের উপর নির্ভর করে? গ্যাসের অণুগুলির গতিশক্তি নির্ভর করে হচ্ছে তোমার তাপমাত্রার উপরে। যত তাপমাত্রা বাড়বে তত কি হবে? গ্যাসের অণুগুলো কাঁপতে শুরু করবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, কঠিন পদার্থের অণুগুলির মধ্যে একটা আকর্ষণ বল থাকে। সেই আকর্ষণ বলকে কি বলে? ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স বা আন্তর আণবিক আকর্ষণ বল। যেটাকে ডিস্ট্রয় করার জন্য কী তাপ দরকার হয়? যেটাকে ডিস্ট্রয় করার জন্য হচ্ছে লিন তাপ দরকার হয়। ঠিক আছে, যেটাকে ডিস্ট্রয় করার জন্য দরকার হয় লিন তাপ। লিন তাপ কী করে? এই যে আন্তর আণবিক আকর্ষণ বল এটাকে ডিস্ট্রয় করে। আর হচ্ছে তাপমাত্রা যত বাড়তে থাকবে তত কী হবে? এই মলিকিউলসগুলোর কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলেছে বৈদ্যুতিক শক্তি কোনটির উপর নির্ভর করে না। মানে কোনো একটা বস্তু কি পরিমাণ, কোনটা কিসের উপর নির্ভর করে? আচ্ছা তা দেখো কোনো একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তার রেটিং মানে হচ্ছে কত ওয়াট কারেন্ট কনজাম্পশন করবে,
সেটা কিসের উপর নির্ভর করবে? দেখবা যে কোনো জিনিসের একটা ওয়াট ভ্যালু দেখতে পাবা, ডব্লু কত ওয়াটের। ধরো একটা পাখা চলছে, সে পাখাটা দেখা গেলো 80 ওয়াট। একটা এলইডি বাল্ব কিনলে দেখা গেলো 12 ওয়াট। বা তুমি একটা হচ্ছে গিয়ে এলইডি টিউবলাইট কিনলা, দেখবা লেখা থাকে 28 ওয়াট। যে কোনো জিনিস কিনবা বৈদ্যুতিক জিনিস, তার একটা ওয়াট ভ্যালু লেখা থাকে। তাহলে বলেছে বৈদ্যুতিক শক্তি কোনটির উপর নির্ভর করে? তাহলে বৈদ্যুতিক শক্তি নির্ভর করে যন্ত্রের পাওয়ার রেটিং, মানে কত ওয়াটের, তার উপর নির্ভর করবে, এবং কত সময় ধরে আমরা ব্যবহার করছি তার উপর নির্ভর করবে। সাপোজ যদি বলা হয় একটা 80 ওয়াটের ফ্যান প্রতিদিন 10 ঘন্টা করে চলছে, তাহলে সে প্রতিদিন কত ওয়াট কারেন্ট খরচ করে? তখন আমরা কি করি, ওয়াটের সাথে টাইমকে গুণ করে টোটাল 800 ওয়াট উত্তর করি। তো তার মানে কিসের উপর নির্ভর করছে? পাওয়ার রেটিংয়ের উপর নির্ভর করছে এবং ব্যবহারের সময়ের উপর নির্ভর করছে। তাহলে কোশ্চেন নাম্বার 16 উত্তর কী হবে? অপশান এ উত্তর হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17তে বলেছে যখন তাপমাত্রা বাড়ানো হয়, যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তখন কঠিনের কণার গতিশক্তি কিভাবে পরিণত হবে? তাহলে কি হবে? কঠিনের কণার গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে অপশান সি হবে তোমার কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 18, বলেছে 1000 ওয়াট পাওয়ার মানে কত? তাহলে 100 ওয়াট পাওয়ার মানে কত? তাহলে 100 ওয়াট পাওয়ার মানে হচ্ছে বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি ব্যবহার করছে। আমরা জানি কি ওয়াট বাই টাইম ইজ ইকুয়াল টু কি, কার্য করার হারকে কি বলে? কার্য করার হারকে বলা হয়তো পাওয়ার, তাই তো? হ্যাঁ কি না? তাহলে পাওয়ার যদি তোমার 100 ওয়াট হয়, তার মানে প্রতি সেকেন্ডে 100 জুল করে কার্য করছে সে, তাহলে বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি ব্যবহার করবে। এছাড়া আমরা এটাও জানি যে 1 BOT 1 বোর্ড অফ ট্রেড ইউনিট সমান সমান কত জুল? 3.6 ইন্টু 10⁶ জুল। এই কনভার্সনগুলো কিন্তু খুব রিপিটেডলি পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু কি? দেখো এখানে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু বলতে কিলো জুল পার কেজি, এটা কি ইউনিট? এটা হচ্ছে এসআই ইউনিট। যদি বলা হতো ক্যালোরি পার গ্রাম, তাহলে কি হতো? সিজিএস ইউনিট হতো। তাহলে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু মান কত? কিলো জুল পার কেজি। এবার এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি 1 ক্যালোরি সমান সমান কত জুল? 1 ক্যালোরি সমান সমান কিন্তু 4.2 জুল, তাই তো? আবার যদি বলা হয় 1 জুল সমান সমান কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। এইগুলো কিন্তু মনে রাখবা। একমাত্র দেখো এই যে ক্যালোরির ক্ষেত্রে কি হচ্ছে, সিজিএস ইউনিট বড়, এসআই ইউনিট ছোট। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল এবং 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। নেক্সট, একটি বস্তুর গতির দ্বারা প্রাপ্ত শক্তিকে কি বলা হয়? তাহলে কোনো বস্তু তার গতিশীল অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। যেই কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কী হবে? 12 mv², অথবা p²/2m, যেখানে p ইজ ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু বেগ, তাই তো? আর কোনো বস্তু তার স্থির অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, যার ভ্যালু mgh। এবং স্থিতিশক্তি নির্ভর করে কার উপরে? বস্তুটার এইচের উপরে। বস্তুটা কত উচ্চতায় রাখা হয়েছে তার উপরে কিন্তু নির্ভর করে স্থিতিশক্তি। পরের কোশ্চেন বলেছে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি তাপবিদ্যুৎ কেন্দ্রে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক কেন্দ্রে আমরা যখন জীবাশ্ম জ্বালানিকে পোড়াই তখন সেটা রাসায়নিক শক্তি, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, একটা বার্নিং অফ কোল, মানে কোলকে তুমি পোড়াচ্ছ, ঠিক আছে? বা তুমি যে কোনো জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছ, এগুলো সব কি এনার্জি? এগুলো সব কেমিক্যাল এনার্জি, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা যে পরমাণু বা অণুর যে বন্ধন, সেই বন্ধনটাও কি এনার্জি থাকবে তাদের মধ্যে? সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি থাকবে। পরমাণু বা অণুর যে বন্ড থাকে নিজেদের মধ্যে, সেটাও কিন্তু কেমিক্যাল এনার্জি। নেক্সট হচ্ছে বহু সংখ্যক উইন্ড মিলের একত্রে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করলে একে কি বলা হয়? একে বায়ুশক্তি খামার বলা হয়, ঠিক আছে? আমি বলেছিলাম এর অ্যাপ্রক্সিমেট মোটামুটি ভ্যালোসিটি কত থাকে? 12 থেকে 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 12 থেকে 15 কিলোমিটার পার আওয়ার কিন্তু আমার ভেলোসিটি দরকার হয়। নেক্সট হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রে কোন শক্তি ব্যবহৃত হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়? এখানে ধরে নাও একটা ড্যাম দেওয়া হলো, একটা ড্যাম, সেই ড্যামে এখানে জলকে বাড়িয়ে জলের উচ্চতাকে বাড়ানো হয়, তারপরে সেটাকে একটা নলের মধ্যে থেকে নিয়ে এসে কী করা হয়? টারবাইনের চাকাকে ঘোরানো হয়, তাই তো? তাহলে এখানে কি করা হয়? জলের স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করা হয়।
তাই তো? তাহলে এখানে টারবাইন চালানো হয় কিসে? পড়ন্ত জল, মানে যেই জলটা পড়ছে তার শক্তির উপরে। এখানে গতিশক্তিটা এসে টারবাইনকে ঘোরাচ্ছে, এই স্থিতিশক্তিটা গতিশক্তিতে পরিণত হয়ে টারবাইনকে ঘোরাচ্ছে। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, যখন মনে রাখবা একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হয় তখন এর স্থিতিশক্তি ক্রমাগত বৃদ্ধি পায় এবং গতিশক্তি ক্রমাগত হ্রাস পায়। যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তখন তার গতিশক্তি ক্রমাগত বৃদ্ধি পায় এবং স্থিতিশক্তি ক্রমাগত হ্রাস পায়। কিন্তু উপর থেকে যখন বস্তু নিচে পড়তে থাকে তখন এর প্রত্যেক জায়গায় গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল কনস্ট্যান্ট থাকে। শুধুমাত্র যখন নিচ থেকে উপরে যায় গতিশক্তি স্থিতিশক্তিতে পরিণত হয়, যখন উপর থেকে নিচে আসে তখন স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। যখন নিচ থেকে উপরে যায় তখন গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়, যখন উপর থেকে নিচে আসে তখন স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু গতিশক্তি এবং স্থিতিশক্তির মোট যোগফল সবসময় কি থাকে? ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। নেক্সট কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার 24, তাই তো? একটি ঢাল বেয়ে নিচে নামা বস্তু কি ধরনের শক্তি থাকে? তাহলে একটি ঢাল বেয়ে নিচে নামা বস্তুর মধ্যে থাকে কি? গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়। কেননা স্থিতিশক্তিটা কি হচ্ছে? গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। যখন একদম নিচে নেমে আসবে ঠিক গ্রাউন্ডকে টাচ করার আগে তখন তার সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, একটি বিস্ফোরণের পর পদার্থের চারপাশে ছড়িয়ে পড়ে, এই অবস্থায় কি সংরক্ষিত হয়? এই অবস্থায় ভরবেগ সংরক্ষিত হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জানি যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 ইজ ইকুয়াল টু প্লাস m2 v2, তাই তো? ভরবেগের সংরক্ষণ সূত্রের উপরে ভিত্তি করে কাজ করে কি? কামান থেকে গোলা ছুটছো, বন্দুক থেকে গুলি ছুটছো, এই যে গুলি সামনের দিকে যাচ্ছে, বন্দুক পিছনের দিকে আসছে, এই সমস্তগুলো ভরবেগের সংরক্ষণ সূত্রের উপরে বেস করে কিন্তু কাজ করছে। কাজের হার মানে কি? ওয়ার্ক বাই টাইম। যেখানে যেখানেই হার সেখানে নিচে সময়। তাহলে কাজের হার বা কে কি বলা হয়? কাজের হারকে ক্ষমতা বা পাওয়ার বলা হয়। আমি বলেছি ক্ষমতার ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বা ব্যবহারিক একক কি? ক্ষমতার ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বা ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার বা এইচপি, তাই তো? এবং যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করা হয় 1 এইচপি সমান ব্রিটিশ সিস্টেমে কত কিলোওয়াট, যদি কিলোওয়াট বলে থাকি তাহলে একটা পয়েন্ট আসবে, তাহলে 0.746 কিলোওয়াট, এটা ব্রিটিশ সিস্টেম অনুযায়ী। যদি ম্যাট্রিক সিস্টেম বলে তাহলে 735.735 কিলোওয়াট। আর যদি পয়েন্টে না বলতে চাও তাহলে 746 বললে কিন্তু পয়েন্ট আর থাকবে না, তখন ওয়াট হয়ে যাবে। বোঝা গেল? এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবা। বলেছে যখন বস্তু সঞ্চালনা এবং বলের মাঝে কোণ এটা 90 ডিগ্রি না হয়ে 0 হবে তখন কাজের ভ্যালু কত? তোমাদেরকে একটা জিনিস বলি শোনো, কাজের ভ্যালু W ইজ ইকুয়াল টু কি? F ইন্টু S ইন্টু কস থিটা, তাই তো? যখন প্রযুক্ত বল একটা কোনো একটা বস্তু আছে, সেই বস্তুকে সাপোজ ধরে নাও একটা বস্তু, এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম, তাহলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি কোনো কারণে 90 ডিগ্রি হয় তাহলে বুঝতে হবে কার্য কত? 0 হবে। ঠিক আছে? 0 হবে। যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয়, তাহলে কার্য কী হবে? 0 হবে। আর যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে কার্য ম্যাক্সিমাম হবে। যদি 180 ডিগ্রি হয় তাহলে নেগেটিভ হবে। বোঝা গেল? আচ্ছা, যখন একটি বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে মাটিতে পড়ে তখন নিচে আসার সময় কি শক্তি বৃদ্ধি থাকে? কি শক্তি থাকে? তাহলে এর গতিশক্তি থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই যদি বস্তু মুক্ত পতনের সময় নিচের কোনটি শক্তি এক সময়ে বৃদ্ধি পায়? একটি বস্তু মুক্ত পতন মানে উপর থেকে নিচে পড়ছে, তাহলে নিচের কোন শক্তি এক সময়ে বৃদ্ধি পায়? গতিশক্তি বা যান্ত্রিক শক্তি যাই হোক না কেন বৃদ্ধি পাবে। ঠিক আছে? এখানে গতিশক্তি আছে যখন, তাহলে আমরা গতিশক্তি করবো, যান্ত্রিক শক্তি করবো না, কেন গতিশক্তি যান্ত্রিক শক্তির মধ্যে গতি এবং স্থিতি দুটোই পড়ে। নেক্সট বলেছে কণাগুলির গতিশক্তি সর্বাধিক থাকে কোন অবস্থায়? পদার্থের যখন প্লাজমা স্টেটস থাকে সেই প্লাজমা স্টেটে কণাগুলির গতিশক্তি সবথেকে বেশি থাকে। তাহলে উত্তর কী হবে? প্লাজমা উত্তর হবে। এবং পদার্থের কটা অবস্থা আমরা আগেও বলেছি? 5টা অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা, বোস, আইনস্টাইন। কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30-এ বলেছে একটি দ্রুতগতির গাড়ি চলতে থাকা অবস্থায় নিচের কোন শক্তি বেশি থাকে? তাহলে দেখো, কোনো বস্তু তার গতিশীলতার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে কী বলা হয়? গতিশক্তি।
তাহলে বস্তুর গতির জন্য তার মধ্যে কি থাকবে? গতিশক্তি থাকবে।